नमस्कार बंधुरा दारुण सुखबर रयेछे गवर्नमेंट एमप्लयीदेर जोन्नो कारण चालू होते चलेछे यूनिफाइड पेंशन स्कीम अर्थात यूपीएस। এই পেনশন স্কিম কবে থেকে চালু হবে, কাদের জন্য চালু হবে, কত টাকা মিনিমাম পেনশন পাবেন এবং অলরেডি যারা রিটায়ার করে গেছেন তারা এই পেনশন স্কিমের আওতায় পড়বে কিনা এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি অটল বিহারী বাজপেয়ীর আমল এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিমটি আনা হয়েছিল এবং এই স্কিমটি আনা হয়েছিল ওপিএস মানে ওল্ড পেনশন স্কিমের এগেনস্টে। তার কারণ হচ্ছে এই ওল্ড পেনশন দিতে গিয়ে সরকারের একটা বিশাল বড় ব্যয় হতো যার প্রভাব কিন্তু বাজেটে পড়তো। তো সেই জন্য এই এনপিএস স্কিমটিকে আনা হয়েছে। এই এনপিএস স্কিমে কি হতো মেনলি মানে এমপ্লয়ার আর এবং এমপ্লয়ি দুজনেই কন্ট্রিবিউট করতো তাদের টাকাকে এবং যখন ব্যক্তি রিটায়ার করতো এবং রিটায়ারমেন্টের পরে যে অ্যামাউন্টটা হতো দুজনের কন্ট্রিবিউশনের ফলে সেই অ্যামাউন্টটা পেনশন হিসেবে সেই ব্যক্তিকে দেওয়া হতো। এই এনপিএস এর কিন্তু একটা বিশাল বড় সমস্যা রয়েছে, সেটা হচ্ছে কি এখানে এক্স্যাক্টলি অ্যাসিওর করে না যে এক্স্যাক্টলি কত টাকা আপনারা পেনশন হিসেবে পেতে চলেছেন। তো এই জন্য মানুষের কি হতো যে কন্ট্রিবিউশন করছে তার ফলে মানুষের কিন্তু একটা বিশাল বড় ক্ষোভ ছিল এবং অনেকেই এটা নিয়ে অনেক আন্দোলনও করেছিল এই পেনশন স্কিমের রিগার্ডিং। তো সেই জন্য এখন গভর্নমেন্ট ইউপিএস অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিমটি নিয়ে এসেছে আপনাদের জন্য। ইউপিএস চালু হবে 1 এপ্রিল 2025 থেকে। আর এই ইউপিএস এর তিনটি বেনিফিট আছে। নাম্বার 1 হচ্ছে কি না অ্যাসিওর্ড পেনশন, সেকেন্ড হচ্ছে কি অ্যাসিওর্ড মিনিমাম পেনশন আর থার্ড হচ্ছে অ্যাসিওর্ড ফ্যামিলি পেনশন। নাম্বার 1 হচ্ছে অ্যাসিওর্ড পেনশন অর্থাৎ কোনো ব্যক্তি যখন রিটায়ারমেন্টের 12 মাস আগে থেকে যে অ্যাভারেজ স্যালারিটা পায় তার 50% তাকে পেনশন দেওয়া হবে। এবার এখানে অ্যাভারেজ স্যালারিটা মিনস কি না কোনো ব্যক্তি যে স্যালারিটা 12 মাস ধরে যেটা পাচ্ছে তাকে 12 দিয়ে ভাগ করবেন করে যে অ্যামাউন্টটা হবে সেটাই হচ্ছে তার অ্যাভারেজ স্যালারি। ফর এক্সাম্পল ধরা যাক কোনো ব্যক্তির অ্যাভারেজ স্যালারি যদি 80,000 টাকা হয়ে থাকে তাহলে তার 50% হচ্ছে কত 40,000 টাকা। তাহলে এই 40,000 টাকা সেই ব্যক্তি পেনশন পাবে। তবে এখানে একটা শর্ত আছে, যদি সেই ব্যক্তি 25 বছর সার্ভিস পিরিয়ডে থাকে তবেই কিন্তু তিনি এই 50% পেনশনটি পাবেন। যদি তিনি 25 বছরের কম থেকে থাকেন সার্ভিসে তাহলে তার এই পেনশনের পরিমাণটা কম হবে আনুপাতিক হারে এবং তিনি যত বছর কাজ করেছেন সেই তত বছরেরই ক্যালকুলেশন তাকে করে পেনশন প্রোভাইড করা হবে। নাম্বার 2 হচ্ছে অ্যাসিওর্ড মিনিমাম পেনশন অর্থাৎ গভর্নমেন্ট এখানে কি বলছে যে না কোনো এমপ্লয়িকে 10,000 টাকা মিনিমাম তাকে পেনশন দিতেই হবে যদি তিনি 10 বছর সার্ভিস পিরিয়ডে থাকেন। যদি কোনো ব্যক্তির অ্যাভারেজ স্যালারি 18,000 টাকা হয় তার 50% হচ্ছে 9,000 টাকা অর্থাৎ এটা হচ্ছে 9,000 টাকা তার পেনশন পাওয়ার কথা, কিন্তু গভর্নমেন্ট বলছে না তাকে পেনশনই দেওয়া হবে মিনিমাম 10,000 টাকা। আর এটাই হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিমের একটা সবথেকে বড় স্পেশালিটি বলতে পারেন যে আপনাকে এক্স্যাক্টলি কতটা পেনশন দেওয়া হবে সেটা অ্যাসিওর্ড করে দিচ্ছে এই অ্যাসিওর্ড পেনশনের জন্য। এবং নাম্বার 3 হচ্ছে অ্যাসিওর্ড ফ্যামিলি পেনশন অর্থাৎ কোনো ব্যক্তি যদি মানে পেনশন চলাকালীন মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে তার ফ্যামিলি মেম্বারকে ইমিডিয়েট 60% পেনশন দেওয়া হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মারা যায় পেনশন চলাকালীন এবং তার স্যালারি যদি 20,000 টাকা হয়ে থাকে তার 60% অর্থাৎ 12,000 তার ফ্যামিলি মেম্বারকে পেনশন হিসেবে গভর্নমেন্ট প্রোভাইড করবে। এবার 4 নম্বর যে সুবিধাটা হয়েছে ধরুন কোনো ব্যক্তি 40,000 টাকা করে পেনশন পায় এবং তার রিটায়ারমেন্টের পরে তিনি ধরুন 20 বছর আরও বেঁচে রয়েছে। তো সেক্ষেত্রে কি হবে সে যে 40,000 টাকা পুরো পেনশন পাচ্ছে সেটার থেকে বড় কথা হচ্ছে মূল্য বৃদ্ধিও হচ্ছে। তো এই মূল্য বৃদ্ধির জন্য সরকার কি বলছে তাকে ডিএও দেওয়া হবে। আর এই ডিএটা দেওয়া হবে কি না অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী। আর নাম্বার 5 হচ্ছে কি না যখন ব্যক্তি রিটায়ার হবে তাকে কিন্তু একটা লামসাম অ্যামাউন্টও পেমেন্ট করা হবে। আর এই লামসামটা কিভাবে ক্যালকুলেশন করা হচ্ছে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে বুঝিয়ে দিচ্ছি। রিটায়ারমেন্টের সময় যে লামসাম অ্যামাউন্টটা সেই ব্যক্তিকে যিনি রিটায়ার করবে তাকে দেওয়া হবে সেটার ক্যালকুলেশন করবে কিভাবে গভর্নমেন্ট বলছে যে তিনি যে মান্থলি স্যালারিটা পায় সেটা প্লাস ডিএ এই দুটো যোগ করে তার 1/10 করতে হবে এবং 1/10 করার পরে ইনটু 6 মান্থ আপ টু যত বছর সার্ভিস করেছে অর্থাৎ এইভাবে যে অ্যামাউন্টটা বেরোবে সেটাই কিন্তু মানে এমপ্লয়িকে রিটায়ারমেন্টের
লামসাম অ্যামাউন্ট হিসেবে দেওয়া হবে। এই ক্যালকুলেশনটাকে আরেকটু ক্লিয়ারলি একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাই। ধরুন যদি কোনো ব্যক্তি বেসিক স্যালারি 50,000 টাকা পায় এবং ডিএ যদি 20,000 টাকা পায়, অর্থাৎ মান্থলি তিনি ইনকাম করছে 70,000 টাকা। এই 70,000-এর 1/10 করলে মানে 1/10 করলে অ্যামাউন্ট হবে 7,000 টাকা। এরপরে ধরে নেওয়া যাক এখানে ব্যক্তিটি 25 বছর সার্ভিস দিয়েছে, তার মানে কি 25 × 2 মানে 25 × এখানে 2 হচ্ছে, কারণ একটা মানে 6 মাস বছরে দুবার হয়, সেই জন্য 25 বছরে কটা হবে 50টা। তাহলে এই 7কে 50 দিয়ে যদি গুণ করি তাহলে দেখুন 3,50,000 টাকা হচ্ছে, অর্থাৎ 3,50,000 টাকা ওনার রিটায়ারমেন্টে ওনাকে দিয়ে দেওয়া হবে। মানে একটা কথা বলে দিই, এই যে লামসাম অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই পেনশন অ্যামাউন্টকে এফেক্ট করবে না। এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান এই ইউপিএস রিগার্ডিং আমরা জেনে নেব। প্রথমত, এই স্কিমের বেনিফিট শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্যই আনা হয়েছে। তবে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, তাহলে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িরা কি এই স্কিমের বেনিফিট পাবে না? দেখুন, স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িরা এই স্কিমের বেনিফিট তখনই পাবে যখন স্টেট গভর্নমেন্ট এই স্কিমটাকে অ্যাডপ্ট করবে। যদি এই স্কিমটাকে স্টেট গভর্নমেন্ট অ্যাডপ্টই না করে তাহলে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িরা কোনো বেনিফিট পাবে না। এবার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, অনেকের মাথায় এই প্রশ্নটা থাকে, যদি কোনো এমপ্লয়ি এনপিএসে ইনভেস্টেড করে থাকে এবং পরবর্তীকালে ইউপিএস স্টার্ট হলে তারা যদি চায় ইউপিএসে ইনভেস্ট করতে মানে কনভার্ট করতে, তাহলে কি করাতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। এটা ডিপেন্ড করছে এমপ্লয়ির ইচ্ছা অনুযায়ী। গভর্নমেন্ট সরকারও তাই বলছে, প্রায় 23 লক্ষ কর্মচারী মানে সরকারি কর্মচারী তারা কিন্তু এই স্কিমের বেনিফিট পেতে চলেছে। এবার প্রশ্নটা হলো, এনপিএস আর ইউপিএস এর মধ্যে ডিফারেন্সটা কি? দেখুন, এনপিএসে কি হতো, কোনো রকম নিশ্চিত কত টাকা পেনশন আপনাদেরকে দেওয়া হবে সেটা কিন্তু অ্যাসিওর করতো না, কিন্তু ইউপিএসে সেটা অ্যাসিওর করছে এক্স্যাক্টলি কত টাকা আপনি পেনশন পাবেন। আর সেকেন্ড কথা হতো, এনপিএসে আগে সরকার ইনভেস্ট করতো 14% আর কর্মচারী ইনভেস্ট করতো 10%। এদের দুজনের যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট রয়েছে সেটা মার্কেটে ইনভেস্ট করা হতো, মানে শেয়ার বাজারে ইনভেস্ট করা হতো, এবং তার ফলে মার্কেট যদি হাই থাকতো তাহলে পেনশন বাড়তো। কিন্তু এটা ম্যাক্সিমাম টাইমে কি দেখা যেত, মার্কেট অনেক সময় ডাউন খেয়ে যায় এবং তার ফলে কি হয়, পেনশনের অ্যামাউন্ট কিন্তু অনেক কমতে থাকে। জিএস কিন্তু মার্কেটের সাথে লিঙ্ক নেই এবং ইউপিএসে এমপ্লয়ির কন্ট্রিবিউশন 10%ই রয়েছে, শুধু সরকারের কন্ট্রিবিউশন এখানে 18.5% হয়েছে। তারাও এনপিএসে কিন্তু আপনার ট্যাক্সের বেনিফিট পেতেন যেহেতু এটা মার্কেটের সাথে লিঙ্ক ছিল, কিন্তু এখন এই ইউপিএসে ট্যাক্সের বেনিফিটটা কিন্তু পাওয়া যাবে না। তবে এর আপডেট যেটা আসবে আপনারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই ইউপিএস রিগার্ডিং যে নতুন আপডেট আসবে আমি আমার চ্যানেলে তার ভিডিও দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।